চিকিৎসক রোগীর যে সম্পর্ক আর এই বিষয়টির ক্ষেত্রে আসলে রোগীদের পক্ষ থেকে আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং চিকিৎসক যারা রয়েছেন তারাও তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। এখন এটা থেকে আসলে এই সম্পর্ক যেটা আসলে আমরা বলবো যে গ্যাপ রয়েছে সেটা থেকে আসলে উত্তরণের উপায়টা আসলে কি? উপায় হচ্ছে প্রথমে সমস্যা তো চিহ্নিত আমাদের, আমরা উভয় পক্ষের সিস্টেমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে কি সমস্যা হয়, সাধারণত রোগীদের পক্ষ থেকে বা রোগীদের অ্যাটেন্ডেন্ট বা সাধারণ জনগণের পক্ষ থেকে কি সমস্যা হয়, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কি সমস্যা তৈরি হয়, অনেক সময় একটা বিস্তারিত সমস্যা চিহ্নিত। তাহলে উত্তরণের উপায়ের 1 নম্বর দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট বা রেগুলেটরি অথরিটি যারা, তারা উন্নত বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থা রেগুলেশন কিভাবে হয় সেই অনুযায়ী আমাদের এইখানে সেই ব্যবস্থাপনার যে নীতিমালা, এটা অলরেডি অনেক কিছু আছে, দরকার হলে আবার সেটাকে রিভাইজ করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। এখন গ্লোবালাইজেশনের যুগ, আমাদের রোগীরাও বিদেশ যান, আমাদের ডাক্তাররাও বিদেশ যান, স্বাস্থ্যকর্মীরা বিদেশ যান, আবার বিদেশির ডাক্তার চিকিৎসক স্বাস্থ্যকর্মী এদেশে আসেন, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে হিউজ এক্সচেঞ্জ হয়। ইন্টারনেটে ঢুকলেই বোঝা যায় কোন দেশের ডাক্তাররা কি করছেন, কোন দেশের স্বাস্থ্যকর্মীরা কি করছেন, কি নিয়মকানুন মানছেন। ফলে এখন সব আমরা জানি। আমরা শুধু চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা যদি ফলো করি যে রোগীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, উন্নত রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থাগুলো ওরা কীভাবে ডিল করছে, আমরা সেটা রপ্ত করার চেষ্টা করি। আমরা রোগীদের প্রতি একটু মানবিক হই, যে নীতিমালা আছে চিকিৎসক হিসেবে আমার, সেটা আমরা মেনে চলার চেষ্টা করি। পাশাপাশি চিকিৎসকের ভুলেও রোগীর মৃত্যু হয়, পৃথিবীর যে কোনো দেশে হয়, সেটার জন্য সেই চিকিৎসকের শাস্তিও হয়। কিন্তু রোগীর লোকরা চাইলেই হসপিটাল ভাঙচুর করতে পারেন, কারো গায়ে হাত তুলতে পারেন, কাউকে আক্রান্ত করতে পারেন, এটা পৃথিবীর কোথায় আছে? সুতরাং এটা না করে তারা আইনের উপরে বা রেগুলেটরি অথরিটির উপরে আস্থা রেখে অভিযোগটা করে দেখেন। যদি সে অভিযোগের সুরাহা না হয়, তখন আপনারা আবার সেটাকে সামনে এক্সপোজ করেন। এখন মিডিয়ার যুগ। আর রেগুলেটরি অথরিটি এবং গভর্নমেন্ট তাদের তরফ থেকে দায়িত্ব রোগী বা অ্যাটেন্ডেন্ট তাদের যে আস্থার সংকট সেটা যাতে দূর হয়, যে হ্যাঁ কেউ ভুল করলে তার শাস্তিটা দেশে হয়, আস্থার জায়গাটা ফিরিয়ে আনা। ফলে এইটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা বিষয়, দেশে সিস্টেম তৈরি করা, রেফারেল সিস্টেম তৈরি করা, রোগীর সঙ্গে আচরণের বিধিমালা যেটা, সেটা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যাতে মানতে বাধ্য হন, রোগীরাও যাতে আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে পারে। কারণ শেষ বিচারে আমি যখন এখন চিকিৎসক, আমি আবার রোগী, আমি স্বাস্থ্যকর্মী, আমি আবার রোগী, আর শেষ বিচারে গিয়ে সবাইকে তো রোগ হলো এই ডাক্তারের কাছে আসতে হবে, এই স্বাস্থ্যসেবা কেন্দ্রেই আসতে হবে, হসপিটালে আসতে হবে। ফলে এই দূরত্ব না বাড়িয়ে আমরা সবাই যে যার জায়গা থেকে যদি দায়িত্বশীল আচরণ করি, আমাদের ভুলগুলো শুধরে নেই প্রত্যেকের জায়গা থেকে, আমরা যদি যার যার জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা এই চিকিৎসক রোগীর যে সম্পর্ক এবং এটার কারণে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা আমরা অনেকটাই দূর করতে পারবো। সেটা পারবে। এবং এখানে রেফারি বা অভিভাবকের ভূমিকায় থাকতে হবে, রেগুলেটরি অথরিটি, গভর্নমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠান যারা এগুলার রেগুলেটরি অথরিটি হিসেবে কাজ করেন তাদেরকে। কারণ সব রোগী সমান হবে না, সব চিকিৎসক বা সব স্বাস্থ্যকর্মীও সমান হবেন না, কখনো ভুল হবে, কখনো অবহেলা আসতে পারে, কখনো চিকিৎসকদের পক্ষ থেকে বাড়াবাড়ি আসতে হবে। ফলে এটা দেখভাল করার যে অথরিটি, তাদেরকেও এই বিষয়টা সুপারিশমালা প্রণয়ন করার পাশাপাশি মনিটরিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং কেউ কোনো অপরাধ করলে যে কোনো পক্ষ থেকে হোক, সেটা যেন শাস্তির আওতায় আসে, যাতে আর রিপিটেশন না হয়। অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং যে পরামর্শগুলো আপনি দিলেন আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে, এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে জানতে পারবো যে রোগী এবং চিকিৎসকের সম্পর্কটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সুস্থ সুন্দর হওয়া উচিত। আবারও ধন্যবাদ। ডেফিনেটলি স্বাধীনতার এই 54 বছর পেরিয়ে আমরা এটুকু প্রত্যাশা কি করতে পারি না, তাহলে এই স্বাধীনতা অর্থবহ হবে কি করে? অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার DHA, EPA, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী।
এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেইনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে EPA, DHA এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কি করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে।